হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা যায়, এই টপিকটা নিয়ে। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসের থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 6 থেকে কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক যে রয়েছে তাকে কি তার সময়কার আকবর বলা যায়, এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এবং এই কোর্স ফির বিনিময়ে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই যেটা রয়েছে এটার পটভূমি, অর্থাৎ এই যে ফিরোজ শাহ তুগলককে তার সময়কার আকবর বলা যায় কিনা, এটার পটভূমি কি রয়েছে। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর 1351 সালে দিল্লির সিংহাসন আরোহণ করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসনটা কখন আরোহণ করলেন? যখন মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হলো, তারপরে এই ফিরোজ শাহ তুগলক কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, তার দীর্ঘ 37 বছরের রাজত্বকাল ছিল অশান্ত দিল্লি সালতানাতের শান্তি, শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সংস্কারের একটা সোনালী অধ্যায়। অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের এই যে তার যে রাজত্বকালটা রয়েছে সেটাকে একটা সোনালী অধ্যায় বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ তার রাজত্বকালটা ছিল কিন্তু অত্যন্ত শান্তি, শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সংস্কার ছিল। ঠিক আছে, তার রাজত্বকালের সময়টাকে, যার জন্য এটাকে একটা সোনালী অধ্যায় কিন্তু বলা হয়েছে। এবার বলেছে তার জনহিতকর কার্যাবলী এবং উদার প্রশাসনিক নীতির কারণে বহু ঐতিহাসিক তাকে কিন্তু মুঘল সম্রাট আকবরের সাথে তুলনা করেছিলেন। অর্থাৎ আকবরের যেমন আর কি বিভিন্ন যে নীতি ছিল বা বিভিন্ন জনহিতকর কার্যকলাপ ছিল, যার জন্য তাকে আর কি যে মানে তিনি যেহেতু বিখ্যাত ছিলেন, তো বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই ফিরোজ শাহ তুগলককে আর কি মুঘল সম্রাট আকবরের সাথে কিন্তু তুলনা করেছেন। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলককে তার সময়কার আকবর বলার বা আকবর বলার একটা হচ্ছে প্রধান কারণ, এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের যে জনকল্যাণমূলক বেশ কিছু কার্যকলাপ ছিল বা জনহিতকর বেশ কিছু কার্যকলাপ ছিল, যার জন্যই কিন্তু তাকে ইতিহাসে যে আকবরের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলককে কিন্তু তার সময়কার আকবর কিন্তু এই কারণেই বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে মূল, এটা তো প্রথমে বললাম যে তার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ ছিল, যার জন্য তাকে তার সময়কার আকবর বলা হয়। তো কি এমন জনকল্যাণমূলক কাজ ছিল? দেখো, প্রথমেই যেটা ছিল হচ্ছে সেচ ব্যবস্থা। অর্থাৎ কৃষির উন্নয়নে বা কৃষিকাজের উন্নয়নের ক্ষেত্রে তিনি যমুনা ও শতদ্রু নদীর তীরে বেশ কয়েকটা দীর্ঘ ক্যানেল বা খাল খনন করেছিলেন। ঠিক আছে, যা খরা পীড়িত অঞ্চলের জন্য একটা কিন্তু আশীর্বাদের মতো ছিল। তাহলে কি হয়েছিল? তিনি বিভিন্ন যে সেচ ব্যবস্থার ক্ষেত্রে তিনি বিভিন্ন খাল খনন করেছিলেন, যেটার জন্য এটাও একটা কিন্তু জনকল্যাণমূলক কাজ ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে নগর স্থাপন, অর্থাৎ তিনি বিভিন্ন নগর নির্মাণ করেছিলেন। যেমন দেখো বলেছে হিসার, ফিরোজপুর, জৌনপুর, ফিরোজাবাদ সহ প্রায় 300টি নতুন শহর ও জনপদ নির্মাণ কিন্তু করেছিলেন। ঠিক আছে, এছাড়াও কি রয়েছে? দাতব্য চিকিৎসালয়, অর্থাৎ সাধারণ গরিব প্রজাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের জন্য দারুল শিফা বা দাতব্য হাসপাতাল কিন্তু স্থাপন করেছিলেন। ঠিক আছে, এবং এছাড়াও বলা চলে যে আকবরের সাথে তার যে তুলনা করা কতটা যুক্তিসম্মত, অর্থাৎ কি তিনি বিভিন্ন যে জনকল্যাণমূলক কাজ করেছিলেন, যার জন্য কিন্তু তাকে তার সময়কার আকবর হিসেবে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা বলে আর কি গণ্য করেছেন। ঠিক আছে, যেমন তিনি সেচ ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, তার সাথে সাথে দাতব্য চিকিৎসালয়ের ক্ষেত্রেও তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবার আকবরের সাথে তুলনা কতটা যুক্তিযুক্ত? প্রথমে দেখো এখানে বলেছে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা, অর্থাৎ আকবর যেখানে ছিলেন ধর্মনিরপেক্ষ এবং উদার। ঠিক আছে, ধর্মের দিক থেকে তার একটা বিষয় ছিল যেটা হচ্ছে সুল ই কুল। ঠিক আছে, সেখানে কি হচ্ছে, ফিরোজ শাহ তুগলক ছিলেন রক্ষণশীল এবং গোঁড়া সুন্নি ইসলামপন্থী শাসক। তারপর রয়েছে সাম্রাজ্য বিস্তার, অর্থাৎ আকবরের মতো বিশাল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা বা সামরিক প্রতিভার স্বাক্ষর তিনি কিন্তু রাখতে পারেননি,
কিন্তু তার নীতি অনেকটাই শান্তিপ্রিয় ও রক্ষণশীল কিন্তু ছিল। অর্থাৎ এই যে ফিরোজ শাহ তুঘলককে যে তার সময়কার আকবর বলা কতটা যুক্তিযুক্ত বা তাকে তার সময়কার আকবর কেন বলা হয়েছে, মূল বিষয়টাই হচ্ছে কি যে তিনি কিছু হচ্ছে জনকল্যাণ, তিনি কিছু না, তিনি বেশ কিছু জনকল্যাণমূলক কাজ করেছিলেন, জনগণের কল্যাণের জন্য তিনি বিভিন্ন কার্যকলাপ করেছিলেন, যার জন্য কিন্তু ইতিহাসে তাকে আর কি যে তার সময়কার কিন্তু আকবর বলা হয়ে থাকে। তাহলে মূলত এই যে ফিরোজ শাহ তুঘলককে তার সময়কার আকবর বলা যায়, এই টপিকটা নিয়ে আজকের আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।